লিখতেছি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমাকে প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমি আবারও বলছি, আমাকে প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমি সব সময় বলছি, বলেই যাচ্ছি, সামনের দিনগুলোতে বলে যাব ইনশাআল্লাহ। তাবিজ, কবজ, ঝাড়, পোক, পানি পড়া, তেল পড়া, কলম পড়া কোনো কিছুই আপনাকে চাকরি দিতে পারবে না যদি না আপনার বেসিক স্ট্রং হয়। চাকরি পাওয়ার দুটো উপায় রয়েছে, একটা হচ্ছে প্রশ্ন ফাঁস, আরেকটা হচ্ছে নিজের বেসিক স্ট্রং করা। কোন পন্থায় আপনি নিজের চাকরি নিশ্চিত করবেন সেটা একান্তই আপনার সিদ্ধান্ত। তবে আমি সকল ভাই বোনকে বলবো, প্রশ্ন ফাঁসের মাধ্যমে যদি আপনি চাকরি পান, পেতে পারেন, আবার প্রশ্ন ফাঁস করেছেন কিন্তু সেই প্রশ্ন আসে নাই, অথবা প্রশ্ন ফাঁস করেছেন, প্রশ্ন আসছে কিন্তু পরে আবেদ আলী ধরা পড়ছে, আপনিও ধরা পড়ে গেছেন, এরকম ঝুঁকিতে যদি না যেতে চান, নিজেকে যদি একজন যোগ্য মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে অবশ্যই আপনার বেসিকটাকে স্ট্রং করতে হবে, পড়াশোনা করতে হবে এবং নিজের মধ্যে প্রতিনিয়ত মানবিক মূল্যবোধের চর্চা করতে হবে। সমাজ, দেশ এবং আন্তর্জাতিক বিশ্ব সম্পর্কে আপনার অগাধ ধারণা থাকা খুব বেশি প্রয়োজন। আপনি যদি নিজের পরিবারকে খুব ভালোভাবে গড়ে তুলতে চান, নিজের সন্তান সন্ততি, ভাই বোন, বাবা মা প্রত্যেকের সাথে সুন্দর আচরণ এবং সুন্দর একটা মনোরম পরিবেশ নিজের পরিবারের মধ্যেই আপনি গড়ে তুলতে চান, তাহলে কিন্তু শিক্ষার বিকল্প নাই। আর শিক্ষার মধ্যে নিশ্চয়ই প্রশ্ন ফাঁস ব্যাপারটা আসবে না, এটাই হচ্ছে সুশিক্ষা। তো যাই হোক প্রিয় ভাই বোনেরা, আমি সকল ভাই বোনকে যেটা বলবো, আমরা জব কমিটমেন্ট গবেষণা দল প্রাইমারি পরীক্ষার আগে আপনাদেরকে বলেছিলাম নো বেসিক নো জব। অনেকেই আমাকে বলেছেন হতাশা থেকে, ভাইয়া বেসিক শিখতে প্রচুর সময় লাগে, এত সময় কোথায় পাবো? আমি বলেছি, যে বা যারা আপনাকে বলেছে বেসিক শিখতে প্রচুর সময় লাগে, ওনার নিজের মধ্যেই বেসিক নাই। বেসিক শিখতে সময় লাগে না, বেসিক শিখতে 4-5 মাস সময় যথেষ্ট। সময় লাগে হচ্ছে বিগত বছরের হাজার হাজার লক্ষ লক্ষ প্রশ্ন মুখস্থ করতে। দিন শেষে যত হাজার প্রশ্ন মুখস্থ করেছেন কিছুই মনে থাকবে না, কারণ আন্দাজে মুখস্থ করলে সেটা মনে থাকে না। মুখস্থ করতে হয় ঠিক আছে, বাট সেটা লজিক্যালি করতে হয়, বুঝে বুঝে করতে হয়, তাহলে মনে থাকে। ওকে, তো সকল ভাই বোনকে আমি বলবো, আন্দাজি পড়াশোনার দিন শেষ, গবেষণার বাংলাদেশ এবং নো বেসিক নো জব, এই বাস্তবতাকে সামনে নিয়ে আমরা জব কমিটমেন্ট শুরু করেছি, বেসিক আন্দোলন। সবাই কমেন্টে লিখে দিবেন নো বেসিক নো জব, নো বেসিক নো জব। এটাই সত্য। কেউ যদি বলেন যে তাবিজ কবজ দিয়ে হচ্ছে চাকরি হয়ে যায়, তারপর হচ্ছে পানি পড়া তেল পড়া দিয়ে চাকরি হয়ে যায়, সেটা একান্তই মিথ্যে কথা। ওকে, সত্য হচ্ছে চাকরি পেতে হলে বেসিক স্ট্রং করার কোনো বিকল্প নাই। আপনাদের জন্য জব কমিটমেন্ট গবেষণা দল আমরা 100টি পিডিএফ তৈরি করেছে। এই পিডিএফ গুলো মূলত কাদের জন্য উপকারে আসবে বা কাদেরকে টার্গেট করে আমরা তৈরি করেছি? যারা শিক্ষক নিবন্ধন দিবেন,
যারা প্রাইমারি প্রধান শিক্ষক দিবেন, যারা খাদ্য অধিদপ্তর পরীক্ষা দিবেন, সমাজসেবা, মৎস্য অধিদপ্তর, এক কথায় যদি আমি বলি 11 থেকে 20তম গ্রেডে যারা পরীক্ষা দিবেন, ইভেন যারা ব্যাংক এবং বিসিএস এ পরীক্ষা দিবেন, প্রত্যেকের জন্যই আমরা গবেষণা করে 100 পিডিএফ তৈরি করেছি। কিন্তু আমরা বলছি যে এটা আমরা শিক্ষক নিবন্ধনের জন্য করেছি। এটা কেন বলছি? যেহেতু সামনে শিক্ষক নিবন্ধনটা আছে, সেজন্য আমরা শিক্ষক নিবন্ধনের কথাটা বলছি। বাট এই পিডিএফ গুলো সকল চাকরির জন্য সমানভাবে প্রযোজ্য হবে, তবে সবচেয়ে বেশি প্রযোজ্য হবে শিক্ষক নিবন্ধনের জন্য। এই পিডিএফ গুলো যদি আপনারা আমাদেরকে লক্ষ টাকা অফার করেন, তাও কিন্তু নিতে পারবেন না, কারণ এই পিডিএফ গুলো আমরা ফ্রিতে দিচ্ছি। কিন্তু শর্ত আছে একটা। শর্তটা হচ্ছে আপনি যে ক্লাসটা এখন করতেছেন এই ক্লাসটা শেয়ার করতে হবে, এবং ক্লাসটাতে হচ্ছে লাভ রিয়েক্টস দিতে হবে। এই দুটো কাজ করার পরে কমেন্টে এসে লিখে দিতে হবে শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান। আপনি যখনই লিখে দিবেন শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান, আজকে ক্লাস শেষেই আপনি আমাদের সেই ঐতিহাসিক, মহাকাব্যিক, গবেষণালব্ধ, তথ্য সমৃদ্ধ, নির্ভুল এবং চাকরি পরীক্ষার জন্য অপরিহার্য, অনিবার্য সেই পিডিএফটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সকল ভাই বোনকে আমি বলবো সবাই হচ্ছে আমাদের ক্লাসটা শেয়ার করে দিবেন। এবং আজকের ক্লাসটা নেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং ডাকসুর একজন নেতা, উনি জগন্নাথ হলেন। তিনি আর কেউ নন, তিনি আমাদের জব কমিটমেন্টের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সুশান্ত সরকার সৈকত। বাংলা বিষয়টা নিয়ে যিনি দীর্ঘদিন ধরে গবেষণা করছেন এবং তার পড়ানোর স্টাইল, পড়ানোর ধরন অন্য যে কোনো শিক্ষক যাদের ক্লাস আপনি করেছেন অতীতে তাদের থেকে ইনশাআল্লাহ অনেকটাই ব্যতিক্রম। অনেক চমৎকার করে উনি বাংলা পড়ান এবং অনেক চমৎকার বাংলা উনি জানেন, এবং বাংলা বিষয়টা নিয়ে ওনার দীর্ঘদিনের গবেষণা। উনি আজকে পড়াবেন ইনশাআল্লাহ আপনাদেরকে, এবং ক্লাস শেষেই হচ্ছে আপনাদেরকে পিডিএফটা আমরা দিয়ে দিব জব কমিটমেন্ট এবং রাসেল স্যার পেজে। আমরা চাই সবাইকে হচ্ছে পিডিএফটা দিতে, সো সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? তো আমি আপাতত আর কথা বাড়াবো না, সবাই ক্লাসটা এনজয় করুন। সুশান্ত স্যারকে আমি অনুরোধ করব ক্লাসটা শুরু করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া বোনেরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি সুশান্ত সরকার সৈকত। আজকে বাংলার একটি অনবদ্য এবং খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক পড়বো আমরা। তো আমি একটু শুরুতেই জানতে চাচ্ছি, আমাকে প্রপারলি শুনতে পারছেন কিনা একটু কমেন্ট করবেন। আমাকে প্রপারলি শুনতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, ওকে? যারা এখনো শেয়ার করেনি সবাইকে বলবো শেয়ার করে দেন, দ্রুত শেয়ার করে দেন, এবং শেয়ার করে অবভিয়াসলি কমেন্ট সেকশনে লিখবেন শেয়ার প্লাস লাভ ব্রেক ডান। আমরা কথা বাড়াবো না, কাজে চলে যাব, কারণ আমরা একটা কথা বিশ্বাস করি, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এই কথাটা আমরা সবাই জানি, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমার সম্পর্কে যতটুকু পরিচয় ততটুকু ক্লাসই হবে। আমি একসাথে হচ্ছে কি আমরা শিখবো, এবং আমি চাই হচ্ছে কি এসো শিখি, বাংলা শিখি, এবং হচ্ছে কি ছন্দে ছন্দে শিখি, এবং মজার মজার টেকনিকে শিখি। তাহলে বাংলা আমাদের হচ্ছে জীবনও ভুল হবে না। তো বাংলাটাকে আমরা সেইভাবেই শিখবো। তো আজকের আমরা আলোচ্য বিষয় হচ্ছে কি আমাদের দ্বিগু সমাস। সো আমরা যদি দ্বিগু সমাস করে থাকি, যে দ্বিগু সমাস, হ্যাঁ দ্বিগু সমাস, ওকে। তো আমরা আজকে দ্বিগু সমাস শিখবো। তো দ্বিগু সমাসটা হচ্ছে কিভাবে শিখবো সেই জিনিসটা আমরা দেখবো। টেকনিক্যালি আমরা দ্বিগু সমাসটা শিখবো, এবং দ্বিগু সমাস আমাদের চিরজীবন মনে থাকবে। আশা করি কখনো এই দ্বিগু সমাস আমাদের ভুল হবে না। শুধু দ্বিগু না, যে কোনো সমাসে আমাদের কোনো ভুল হবে না যদি আমি আপনাদেরকে শেখাতে পারি, বা আপনারা যদি আমার কাছ থেকে শিখে থাকেন, তাহলে দেখবেন অলমোস্ট হচ্ছে কি যে একটি বেসিক তথ্য দিলেই সমাসের বেসিক কনসেপ্ট সবকিছু ক্লিয়ার হয়ে যায়, এবং সমাস আপনি ধরে ফেলতে পারেন, ওকে। তো আমরা দ্বিগু সমাসটা দেখি। প্রতিটি সমাসে আমরা বলেছি প্রতিটি সমাস হচ্ছে কি কয়টি পদ থাকে, দুইটি পদ থাকে। দ্বিগু সমাসের কয়টি কোন পদ প্রধান হয়, পরপদ প্রধান হয়। কোন পদ প্রধান হয়, পরপদ প্রধান, ঠিক আছে? পরপদ প্রধান, রাইট। দ্বিগু সমাসের কি পদ প্রধান, পরপদ প্রধান, ঠিক আছে। এবং এই পুরো পদটা হয় সংখ্যা। পুরো পদটা কি হয় বলেন তো? এই পুরো পদ হয় হচ্ছে কি সংখ্যা। এই পুরো পদ হয় সংখ্যাবাচক, ওকে। পুরো পদ হয় সংখ্যাবাচক, এবং পরের পদের অর্থে কি থাকে, প্রাধান্য থাকে, রাইট। এবং এই দ্বিগু সমাসে ব্যাস বাক্যে দেখেন দুইটা কথা বলবো। ব্যাস বাক্যে কি থাকে, ব্যাস বাক্যে সমাহার থাকে। কি থাকে, সমাহার থাকে। তাহলে প্রিয় ভাই বোনেরা, আমি এখানে লিখলাম পূর্বপদ, পরপদ, প্রধান, রাইট। আমি এই দিক দিয়ে একটু আরেকটু লিখে দিচ্ছি, দেখেন যে
পূর্বপদ, রাইট? এই পূর্বপদ প্লাস হচ্ছে কি থাকে, একটি সমাসের দুইটি পদ থাকে, একটা থাকে কি পরপদ। তো আমাদের পরীক্ষায় সমাসের সমস্ত পদটাই দেওয়া থাকে। তো দ্বিগু সমাসে কোন পদটা প্রধান হয় বলেন তো? পরপদ প্রধান হয়, রাইট? তা পূর্বপদ অর্থের প্রাধান্য থাকে না। এবং পূর্বপদটা কি হয় আমি বলেছি সংখ্যাবাচক। কি হয়? সংখ্যাবাচক। পরপদটা কি হয়? পরপদটা হয় বিশেষ্য। কি হয়? বিশেষ্য। ওকে, পরপদ বিশেষ্য, পূর্বপদ সংখ্যা এবং পরপদের অর্থের প্রাধান্য, সেটাই দ্বিগু সমাস। দেখেন এখানে আমি লিখেছি বিস্তারিত, এখানে আমি শর্টকাট টেকনিকটা আপনাকে দেখিয়ে দিলাম যে একটি সমাসের দুইটি পদ থাকে, একটি পূর্বপদ আর একটি পরপদ। তো দ্বিগু সমাসে কোন পদের অর্থের প্রাধান্য থাকে? পরপদের অর্থের প্রাধান্য থাকে। এবং হচ্ছে পূর্বপদটা কি থাকে? সংখ্যাবাচক থাকে। কিভাবে থাকে? তাহলে দেখেন, আমি যদি একটি কথা বলি যে চৌরাস্তায় যাব আমরা, ওকে, চৌরাস্তায় যাব, চৌরাস্তায় নেমে যাব। প্রিয় ভাই বোনেরা, চৌরাস্তায় যে নেমে যাব, এই কথাটা যখন আমরা বললাম, আমরা চৌরাস্তায় নেমে যাব, হ্যাঁ, ঠিক আছে। তো একজন লিখেছেন, স্যার আপনার ব্লেজারটা সুন্দর। আমার শুধু ব্লেজারটা সুন্দর, আমিও তো সুন্দর। তো আমি তো একটা কথা বারবার বলি, ঠিক আছে, বাংলাদেশে যত মানুষ আছে সব থেকে সুদর্শন ব্যক্তিটাই কিন্তু হচ্ছে আমি। ওকে, তো নিজের উপর এতটুকু কনফিডেন্স আছে। তো দেখেন, এই পূর্বপদ এবং হচ্ছে কি পরপদ, তাহলে আমি বলেছি দ্বিগু সমাসের পূর্বপদটা কি হবে? সংখ্যা। দেখেন একটা চৌ, একটা কি সংখ্যা, এবং রাস্তাটা কি বলেন তো? পদ। তা দুইটি পদ আছে, একটা চৌ আর একটা হচ্ছে কি রাস্তা। এখন আপনি বলেন, একটি শব্দ দেখার পরে সমাস নির্ণয়ের কাজ হচ্ছে আপনি এটা বলতে কি বুঝেন, বা মেইন এইখানে কোন বিষয়টা। এই জিনিসটা যখন আপনি চিনতে পারবেন, এই জিনিসটা যখন আপনি ধরে ফেলতে পারবেন, তখন কিন্তু সমাস না, যে কোনো কাজ আপনার জন্য কিন্তু একদম ইজি হয়ে যাবে। আপনি যদি আগে বুঝতে পারেন যে এটা কি। আচ্ছা, চৌরাস্তা ধারা মেইন কোন বিষয়টা, মেইন কোন বিষয়টা সেটা আমরা যদি একটু বুঝি, একটু যদি আমরা চিন্তা করি, চৌরাস্তা, চৌরাস্তা মেইন 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 কোনটা? মেইন তো হচ্ছে রাস্তাটা ভাইয়া। কি মেইন? রাস্তাটা মেইন, অর্থাৎ এই রাস্তাটাই প্রাধান্য। কিন্তু চৌ বলতে চারটা মেইন নাকি রাস্তাটা মেইন? রাস্তাটা মেইন। তার মানে পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে, রাইট? পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে, এবং পূর্বপদটা কি হচ্ছে? সংখ্যা হচ্ছে। প্রিয় ভাই বোনেরা একটু লক্ষ্য করেন, এখন এই রাস্তাটা দেখেন নাউন কিনা, এই রাস্তাটা কি নাউন কিনা, রাইট? এবং এই পূর্বপদটা দেখেন চৌ, চৌ মানে কি একটা চার, চারটা কি বলেন তো? একটা সংখ্যা, চারটা কি একটা সংখ্যা। তাহলে পূর্বপদ দেখেন হচ্ছে কি সংখ্যা, এবং পরপদ হচ্ছে কি বিশেষ্য, এবং পরপদের অর্থের কি? প্রাধান্য। তাহলে সেটাকে কি বলবো? দ্বিগু সমাস বলবো। কি সমাস বলবো? দ্বিগু সমাস। তার মানে আমরা বলতে পারি যে সমাসের কি হয়, যে পরপদটি বিশেষ্য হয় এবং পরপদের অর্থেরই প্রাধান্য থাকে, সেটা কি দ্বিগু সমাস বলে। তো সংজ্ঞা শিখে কোনো লাভ নেই, এই সংজ্ঞাটাও বলে দিলাম। সংখ্যা থাকবে পূর্বপদ এবং পরপদ থাকবে বিশেষ্য, কিন্তু এখানে আরেকটা শর্ত আছে, পরপদের অর্থের কি থাকতে হবে? প্রাধান্য থাকতে হবে, রাইট? পরপদের অর্থে কি থাকতে হবে? প্রাধান্য থাকতে হবে। তদ্রুপ যদি প্রিয় ভাই বোনেরা আমি যদি বলি হচ্ছে কি যে পঞ্চনদ, দেখেন আমি যদি বলি হচ্ছে কি পঞ্চনদ, দেখেন আমি একটা কথা বললাম পঞ্চনদ, ঠিক আছে? দেখেন পঞ্চনদ দ্বারা কোনটা মেইন? নদটা মেইন, নদীটা মেইন, রাইট? তার মানে এখানে পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে, রাইট? পরপদটা আবার দেখেন কি, এটাকে নাউন বিশেষ্য, ওকে। এবং পূর্ব দেখেন পঞ্চ, পঞ্চ মানে কি? পাঁচ, এটা কি একটা সংখ্যা, রাইট? তা পূর্বপদ সংখ্যা, পরপদ বিশেষ্য, এবং পরপদের অর্থের কি বলেন তো? প্রাধান্য। তার মানে এটা কোন সমাস? দ্বিগু সমাস। কোন সমাস? দ্বিগু সমাস। তাহলে দ্বিগু সমাসের সাথে আরেকটা সমাস ঝামেলা করে, সেই সমাসটা আমরা দেখবো একটু পরে, ঠিক আছে? কিন্তু এই যে এভাবে যদি না থাকে, সেটা কিভাবে ঝামেলাটা করে আমরা যদি বলি, দেখেন একটু লক্ষ্য করে, এই চৌরাস্তা না বলে আমি যদি বলি এখন চৌচালা, এটা থাকলে আপনারা একটু ঝামেলা করেন। এটা কিন্তু ঝামেলার বিষয় না, ঠিক আছে? একটু বুঝেন তাহলে শেষ। দেখেন এই চৌরাস্তা, এই পঞ্চনদ কোন পদার্থের প্রাধান্য দিছে? পরপদার্থের প্রাধান্য দিছে। এখন এইখানে দেখেন চৌ মানে কি? চার, এই চালা মানে কি? নাউন, ঠিক আছে? এটা নাউন এবং এটা কি? সংখ্যা। পুরোপদ সংখ্যা, পরপদ কি বলেন তো? নাউন। তার মানে এটা দ্বিগু হয়ে যাবে, দ্বিগু হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু এমন না, ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে পরপদের অর্থে প্রাধান্য দিতে হবে, রাইট? এখন এই চৌচালা বলতে আপনি কি বুঝেন বলেন তো? এই চারটা চালকে আমি চৌচালা বলি? আমি যদি বলি হচ্ছে কি আমি একটা চৌচালা ঘরে থাকি, তো চৌচালা ঘরে যে আমি থাকতেছি, তখন কি আমি চারটা চাল দিয়ে একটা ঘর বানাইলে সেটাকে চৌচালা বলা হয়? এটা বলা হয় না। চৌচালা বলতে একটি ঘরকে বোঝায়। এটা একটা চাল দিয়ে হতে পারে, একটা চাল দিয়ে কি হতে পারে কিনা চৌচালা, এটা কুঁড়ে ঘর হতে পারে, ঠিক আছে? সেটাকে আমরা কি বলি? চৌচালা বলি। তার মানে চৌচালা বলতে এই চালার অর্থের প্রাধান্য দিচ্ছে না, তার পূর্বপদের অর্থের প্রাধান্য দেয় নাই, পরপদের অর্থের প্রাধান্য দেয় নাই, দিছে কি একটা নতুন অর্থ দিয়েছে। তার নতুন অর্থ যতক্ষণ দিবে, পূর্বপদ যদি সংখ্যা হয়, তখন সেটাকে আপনি কিন্তু দ্বিগু বলতে পারবেন না, এটাকে বলতে হবে বহুব্রী সমাস, রাইট? ঠিক আছে, তাহলে আমরা এই জায়গাটা ক্লিয়ার।
আমাদের এই জায়গাটা ক্লিয়ার। দ্বিগু সমাসের সাথে তাহলে ঝামেলা করে কে? এই দ্বিগু সমাসের সাথে ঝামেলা করে কে? এটা বহুব্রী সমাস। কি সমাস? বহুব্রী সমাস। দ্বিগু সমাসের সাথে ঝামেলা করবে কে? বহুব্রী সমাস। কোন ধরনের বহুব্রী? সংখ্যাবাচক বহুব্রী, রাইট? এই সংখ্যাবাচক বহুব্রী কার সাথে ঝামেলা করে? দ্বিগুর সাথে ঝামেলা করে। ঝামেলাটা কি? দ্বিগু সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকে, কিন্তু বহুব্রী সমাসে একটি পদের অর্থের প্রাধান্য থাকে না। থাকে? থাকে না। আমি যদি বলি এখন দেখেন, এই যে আমি যদি এটাকে চৌছালা না বলে এখন যদি আমি বলি হচ্ছে কি এই দশানন বলি, তখন আপনি একটু লক্ষ্য করে দেখেন 10 আনন। 10 মানে কি? সংখ্যা। আনন মানে কি? মাথা। তো 10 আনন দ্বারা 10টি মাথার কি সমাহারকে বোঝাচ্ছে? না। 10 আনন দ্বারা কাকে বোঝায়? রাবণকে বোঝায়। রাবণের অপর নাম কি? দশানন বলা হয়, রাইট? তার মানে নতুন পদের অর্থে ধারণা দিয়েছে। তাহলে এই দশানন কি? সংখ্যাবাচক বহুব্রী সমাস। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি প্রিয় ভাই বোনেরা, এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? দ্বিগু সমাস দ্রুত একটা স্ক্রিনশট নিব, ঠিক আছে? দ্বিগু সমাসের দ্রুত একটা স্ক্রিনশট নিব। এখন আমরা যে হাই ভোল্টেজ এমসিকিউ গুলোকে দেখবো, ঠিক আছে? যেগুলো হচ্ছে কি আমি এটিগুলোকে বলে থাকি কি জানেন, যে এই এমসিকিউ গুলোকে দেখেন, এই এমসিকিউ গুলো হচ্ছে কি যে আমাদের চয়েস করতে হবে। এবং এমসিকিউ মানে কি বলেন তো? মাল্টিপল চয়েস কোশ্চেন, তাই না? কিন্তু এই মাল্টিপল চয়েস না, এগুলোকে আমরা বলি মোস্ট চয়েসফুল কোশ্চেন, এবং এগুলোকে বলি আমরা একটা অ্যাসিড টেস্ট, মানে অগ্নি পরীক্ষা। কেন জানেন? এবং এগুলো হচ্ছে কি এই যে আমরা যদি দেখি এমসিকিউ গুলো থাকে হচ্ছে প্রতিটা 4টা অপশন থাকে। তো এটাকে আমি মজায় মজায় বলি কি জানেন, একটা ব্যক্তির 4টা গার্লফ্রেন্ড থাকে। এখন একটা ব্যক্তির 4টা গার্লফ্রেন্ড থাকলে কি সে 4টাকে বিয়ে করে বলেন তো? বিয়ে করতে পারবেন? আপনার যদি 4টা গার্লফ্রেন্ড থাকে, ঠিক আছে, তখন আপনি কি 4টাকে বিয়ে করতে পারবেন? সংসার করতে পারবেন? পারবেন? পারবেন না। ঠিক আছে, কেন না? কারণ আপনি তো 4জনকে একসাথে রাখতেই পারবেন না। জীবনে রাখতে পারবেন? ঠিক আছে, রাখতে পারবেন না। ঠিক আছে, কেন রাখতে পারবেন না? কারণ 4জনের ঝামেলা হয়ে যায়, রাইট? ওকে, এটা তো বাস্তব, এটা পরীক্ষিত, এবং এটা হচ্ছে কি ইউনিভার্সাল ট্রুথ। ঠিক আছে, কখনো হচ্ছে কি যে 2জন মেয়ে একসাথেই থাকতে পারে না, আবার 4জন কেন থাকবে? সো এই দ্বিগু সমাসের বা যে কোনো এমসিকিউ এর 4টা অপশন থাকে, এক ব্যক্তির 4টা গার্লফ্রেন্ড থাকে, সে 4টাকে বিয়ে করবে না, সে একটাকে বিয়ে করবে, রাইট? এখন সে দেখবে কোনটা হচ্ছে কি তাকে আগে বেশি প্যারা দেয়, যেটা প্যারা দেয় সেকে বাদ দিয়ে দিবে। তো আমরা যদি দেখি এখানে বলা হয়েছে দ্বিগু সমাসের উদাহরণ কোনটি, তা দ্বিগু সমাসের উদাহরণ কোনটি? তাহলে দ্বিগু সমাসের প্রথম শর্ত কি? পুরো পদ সংখ্যা থাকতে হবে, রাইট? তার মানে পূর্ববোধ সংখ্যা নাই, আছে? দিন, দিন কি সংখ্যা পূর্ববোধ? নাই, তাহলে এটা কি বাদ, যা চলে যা, তোকে আর বিয়ে করবে না। পলান্ন এখানেও নাই, আছে? এই মধুমাখা এটা তো নাই। 3 নম্বরও দেখেন হচ্ছে 4টা অপশনের মধ্যে 3টার মধ্যে কোনটাতেও হচ্ছে কি পূর্বপদে সংখ্যা নাই। তাহলে এখানে কি ঝামেলা করেছে? ঝামেলা করেছে বলেন তো? করে নাই। তাহলে একটাই পূর্বপদের সংখ্যা আছে, সেটা কি বলেন তো? শত। এই শত মানে কি 100 বোঝায়, আর বার্ষিকী মানে কি বর্ষকে বোঝায়। তারপর এই পূর্বপদ কি সংখ্যা, রাইট? এবং পরপদ কি বিশেষ্য, পরপদ কি বিশেষ্য। এখন বলেন, আমি যে এটাকে দ্বিগু সময় বলে দিচ্ছি, এবং আমি আরেকটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে, যে এটা কি পরপদের অর্থের প্রাধান্য দিয়েছে কি না। একটু ভালো করে দেখেন, আপনার চোখ বুঝে যখন শিখেন, শিখার সময় এত তাড়াহুড়া না করে একটু ধীরে ধীরে 1-2টা জিনিস বুঝে বুঝে শিখেন, আপনি দেখবেন সারা জীবন হচ্ছে কি অন্যগুলো শিখে ফেলবেন, কখনো কোনগুলো ভুল হবে না। তা প্রিয় ভাই বোনেরা, এই দেখেন এই শতবার্ষিকী ধারা মেন কোনটা? এই বার্ষিকী বা বর্ষটা মেন, ঠিক আছে? তার মানে এইখানে পরবর্তী অর্থের প্রাধান্য আছে, তার মানে এই শতবার্ষিকী আমরা দ্বিগু সমাস বলতে পারি। তাহলে এখানে উত্তর কোনটা? শতবার্ষিকী। দ্বিগু সমাসের উদাহরণ কোনটি? শতবার্ষিকী। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি। তার মানে এখানে বিয়ে করেছে কাকে? এই যে শতবার্ষিকীকে, ঠিক আছে? তো একজন ব্যক্তির 4টা গার্লফ্রেন্ড থাকলে সেই 4টাকে বিয়ে করতে পারবে না, এটা হচ্ছে মূল থিম। একজন কি বিয়ে করবে সেটা আমরা দেখবো কিভাবে? অপশন টেস্ট করে করে, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে 3টা অটোমেটিকলি হচ্ছে কি 3টা ডুপ্লিকেট, এই 3টাকে আমরা নিতেই পারবো না, পারবো না। তার মানে এখানে উত্তর একটি আছে, সেটা হচ্ছে শতবার্ষিকী। ওকে প্রিয় ভাই বোনেরা, 1 নম্বর প্রশ্ন আমাদের সবার ক্লিয়ার কিনা একটু কমেন্ট করব, এবং দ্বিগু সমাসের কনসেপ্ট আমরা সবাই বুঝতে পেরেছি কিনা, একটু আগে আমি পড়িয়েছি সেটা বুঝতে পেরেছি কিনা সেটাও বুঝবো। ওকে, তাহলে শতবার্ষিকীর ব্যাস বাক্য কি হবে? শতবর্ষের সমাহার বা সমষ্টি, এটাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে, এখন আসেন আমরা যে নবরত্ন 2 নম্বর প্রশ্নটা দেখেন, নবরত্ন, ঠিক আছে? নবরত্ন এখানে মেন কোনটা? নবরত্ন বলছো পদটি কোন সমাস? আচ্ছা, নবরত্ন কোন সমাস হবে? পূর্বপদ যেহেতু কি আছে বলেন তো? পূর্বপদ হচ্ছে কি যে নব, নব মানে কি সংখ্যা, সংখ্যা। পরপদ আছে কি নাউন, ঠিক আছে, অর্থাৎ বিশেষ্য। রত্ন মানে কি বিশেষ্য। তাহলে পূর্বপদ সংখ্যাবাচক, পরপদ হচ্ছে কি বলেন তো? পূর্বপদ সংখ্যাবাচক, পরপদ হচ্ছে কি বলেন তো? বিশেষ্য, রাইট? এখন এই পূর্বপদ সংখ্যা হতে পারে কোন সমাসের? দ্বিগু সমাসের। আবার আরেকটি কি হতে পারে? সংখ্যাবাচক বহুব্রী সমাসের পূর্বপদ সংখ্যা হতে পারে, রাইট? তার মানে এখানে দ্বন্দ্ব সমাস এটা হবেই না, হবে?
না, তৎপুরুষ সমাস এটা হবে না, হয় সেটা বহুব্রী হতে পারে, না হয় কি হতে পারে, দ্বিগু হতে পারে। এখন কনসেপ্টে আসেন যে আমি কি বলেছি। আমি কি বলেছি, যদি দ্বিগু সমাস হয় তার মানে তার পরপদের অর্থের প্রাধান্য থাকবে, পরপদের অর্থের কি থাকবে, প্রাধান্য থাকবে, রাইট। তাহলে এইখানে যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, এইখানে যে দেওয়া আছে নবরত্ন, নবরত্ন মধ্যে পরপদের অর্থের প্রাধান্য আছে কি না, ঠিক আছে। তাহলে আমরা যদি বলি নবরত্ন দ্বারা মেন কোনটা, রত্নটা মেন, রাইট। আপনাকে যদি বলা হচ্ছে কি যে নবরত্নের হচ্ছে কি বলা হয় না, ওই গ্রাম বাংলায় দেখবেন হচ্ছে কি মেয়েদের, যে মেয়ের বিয়ে হয় না তাকে হচ্ছে কি নবরত্নের বা অষ্টধাতুর একটা কি করে বলেন তো, একটা আংটি দে, এটা হচ্ছে কি যে কবিরাজে অর্থাৎ তাবিজ বাবা একটা আংটি পরায় দেয়, যে এই আংটিটা হচ্ছে কি নবরত্ন দিয়ে বাই তৈরি হয়েছে, 9টা রত্ন দিয়ে তৈরি হয়েছে, অর্থাৎ 9টা ধাতুর সমষ্টি তৈরি হয়েছে। তো এটা যখন হচ্ছে কি পরবেন হাতের মধ্যে, আপনার মেয়ের হচ্ছে আগামী মঙ্গলবারে বিয়ে হয়ে যাবে, ঠিক আছে। তো আপনার মেয়ের আগামী মঙ্গলবারে বিয়ে হবে, এই বলে হচ্ছে কি আরেকটা কাজ করতে হবে, 1005 টাকা আমাকে হচ্ছে বকশিস দিতে হবে, ঠিক আছে। তো মা তো খুব খুশি হয়, আমার মেয়েকে এত বছর ধরে বিয়ে দিতে পারতেছি না, ঠিক আছে, এখন মঙ্গলবারের মধ্যে বিয়ে হয়ে যাবে, ঠিক আছে। তার মানে মা 1005 টাকা দিয়ে মেয়ের জন্য আংটিটা নিয়ে আসে, নিয়ে এসে আংটিটা পরাইয়া দেয়, অথবা গলার মধ্যে অনেকে কি করে তাবিজ ঝুলায় দেয়, ঠিক আছে। আমি দেখছি তো অনেক মেয়েদেরকে গলার মধ্যে তাবিজ ঝুলায় থাকে। তো ওই তাবিজ গুলো থাকে কি জন্য, কারণ ওগুলো হচ্ছে কি যে দ্রুত বিয়ে হওয়ার জন্য এই তাবিজ গুলো দিয়ে থাকে, বুঝতে পারছেন। কিন্তু এটা কিন্তু কাজ হয় না, হয় তার মানে মেইন কোনটা, রত্নটা মেইন, রাইট। তার মানে এটা হচ্ছে পরপদের অর্থের প্রাধান্য দিচ্ছে, সেটা বহুব্রী হবে না, সেটা কি হয়ে যাবে, দ্বিগু হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এটা কোন সমাস, দ্বিগু সমাস। আর ব্যাস বাক্য কি হবে, নবরত্নের সমাহার। কি হবে বলেন তো, নবরত্নের সমাহার, ঠিক আছে। আমরা একটা জিনিস সহজে বুঝতে পেরেছি না, একটা জিনিস সহজে বুঝতে পারলে কঠিন ভাবে হচ্ছে বোঝার কোনো প্রয়োজন আছে, দরকার নেই, ঠিক আছে। আপনি যখন শিখবেন তখন সহজভাবে শিখবেন, তো জীবনও হচ্ছে ভুলবেন না। কিন্তু আপনি যখন কঠিন ভাবে শিখেন তখনই কিন্তু প্রবলেমটা হয়ে যায়, ঠিক আছে। আপনি কিন্তু শিখতে পারেন না, তখন হচ্ছে কি আপনার ঝামেলা হয়ে যায়। প্রিয় ভাই বোনেরা, একটু কমেন্ট করবেন যে 2 নম্বর প্রশ্ন আমাদের ক্লিয়ার কি না। হুম, আমি একটু কমেন্ট দেখতে চাচ্ছি। একজন স্যার আমাকে একটা নবরত্ন দেন, আমার এখনো বিয়ে হয় নাই, ঠিক আছে। আমি তো নবরত্ন দিলে হবে না, এই নবরত্ন দিতে হবে হচ্ছে কি তাবিজ বাবা দিতে হবে, আমি তো আর তাবিজ বাবা না, তাবিজ বাবা না, ঠিক আছে। আমি দেই, হ্যাঁ আমি এক সময় দিতাম, আমি যদি হচ্ছে কি একটা আংটি দিতাম যাকে, তার বিয়ে মনে হচ্ছে কি মঙ্গলবার লাগতো না, তার বিয়ে হচ্ছে আগামীকালকে হয়ে যেত, আংটি পরার সাথে সাথে বিয়ে হয়ে যেত, ঠিক আছে। কিন্তু এটা হয় না তো। হ্যাঁ, আমি অনেকদিন কবিরাজি করেছি তো, দীর্ঘদিন হচ্ছে কি অধ্যবসায় করেছি, এগুলো দেখেছি, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা আবার হচ্ছে কারো যদি তাবিজ লাগে তাহলে যোগাযোগ করেন, ঠিক আছে। তাবিজ দিবনে সমস্যা নেই, বিয়ে শাদী হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমরা 2 নম্বরটা হচ্ছে শেষ করলাম। 3 নম্বর প্রশ্ন আমরা যাবো, দেখি আর একটু চমৎকার একটি প্রশ্ন। দেখেন, দেখেন এই প্রশ্ন দেখার পরে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে যে এটা কি প্রশ্ন, এখন এটা বলতে হবে এটার উত্তর কি হবে। দেখেন যে এটা খুব একটি চমৎকার একটি প্রশ্ন, রাইট। এই প্রশ্নটা কি, ত্রিভুজ, ত্রিভুজ, ত্রিভুজ বা চতুর্ভুজ। দেখেন খুব চমৎকার একটি প্রশ্ন না, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো ত্রিভুজ মানে কি আমরা জানি সবাই, যে এইভাবে যে কি 3টা কোণ থাকে, রাইট। এইভাবে তিনটা তিনটা বাহু থাকে, কিন্তু বাহু থাকে, সেটাকে বলা হয় কি ত্রিভুজ, এবং 3টা কোণ থাকে, রাইট। ত্রিভুজ কোণ সমাস বলা হয়েছে। এখন এই ত্রিভুজ পড়েছেন হচ্ছে কি ম্যাথে, এখন আসে কি বাংলাতে, ঠিক আছে। এখন কোথায় আসলো, বাংলাতে। একটু উত্তর করেন দেখি, এই ত্রিভুজ কোণ সমাস, একটু দ্রুত উত্তর করে দেন, ঠিক আছে। এই ত্রিভুজ কোণ সমাস একটু উত্তর করে দেন। আচ্ছা, ত্রিভুজ দেখতে পাচ্ছি সবাই দ্বিগু বলছে, দ্বিগু বলছে, রাইট। এখন আসেন, এটা আমি আরেকটা অপশন দিলাম, এখানে আমি হচ্ছে কি বহুব্রীর জায়গায় লিখে দিলাম সংখ্যাবাচক বহুব্রী। দেখেন এটা হচ্ছে কি সংখ্যাবাচক কি বলেন তো, বহুব্রী, এটা আমি লিখে দিলাম। দেখেন সংখ্যাবাচক বহুব্রী, এটা আমি লিখে দিলাম, ওকে। প্রিয় ভাই বোনেরা, এই সংখ্যাবাচক বহুব্রীটা আমি খ নম্বরে দিলাম, এটা শুধু বহুব্রী না, এটা সংখ্যাবাচক বহুব্রী দিলাম। এখন বলেন এই ত্রিভুজ এবং চতুর্ভুজ এই দুইটার কাহিনী আমি বলি আপনাদেরকে। দেখেন এই ত্রিভুজ এবং চতুর্ভুজ এই দুইটাই কিন্তু হচ্ছে কি যে দ্বিগু হতে পারে, দ্বিগু হতে পারে, আবার হচ্ছে কি বহুব্রী হতে পারে, কি হতে পারে, বহুব্রী হতে পারে, ওকে। এই দুইটা সমস্যা, দ্বিগু হয় সেটা বহুব্রী হয়, এবং এই বহুব্রী কোন বহুব্রী হয়, সংখ্যাবাচক বহুব্রী হয়। যেহেতু এটা আগে ছিল প্রশ্নটা একটু যে আগে এসেছিল, তো আগে যে প্রশ্নগুলো আসতো সেগুলোতে আমরা দ্বিগু দিতাম, এবং হচ্ছে কি সংখ্যাবাচক বহুব্রী থাকলে সংখ্যাবাচক বহুব্রীকে দিতাম, শুধু বহুব্রী থাকলে কিন্তু দিতাম না, রাইট।
তো এই উত্তর হিসেবে আমরা এখানে দ্বিগু দিতে পারি। কিন্তু এই প্রশ্নটা হচ্ছে কি, এখন যদি আসে চাকরির পরীক্ষায়, সেক্ষেত্রে হচ্ছে কি আপনি সংখ্যাবাচক বহুব্রী যদি অপশনে থাকে এবং দ্বিগু থাকে, তখন আপনি হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীকে এটাকে উত্তর করবেন। ওকে, তো এই ত্রিভুজ এবং চতুর্ভুজ দুইটার ক্ষেত্রে বলেছি, এগুলা এখন আর দ্বিগু বলবো না, এগুলোকে কি বলবো, বহুব্রী সমাস বলবো। কোন বহুব্রী এগুলা? সংখ্যাবাচক বহুব্রী। ঠিক আছে, সংখ্যাবাচক কি বলেন তো, বহুব্রী। যদি হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী না থাকে তখন দ্বিগুকে দিব। কিন্তু আমি বলেছি যে এখন যদি প্রশ্নটাতে উত্তর বহুব্রীও থাকে দ্বিগু থাকে, তখন সেক্ষেত্রে আমরা কি দিব, সংখ্যাবাচক বহুব্রী দিব। এই প্রশ্নটার উত্তরটা কি আমাদের সবার ক্লিয়ার? আমি এটা কেন বলেছি, এটা কারণ হচ্ছে এটা হচ্ছে নতুন যে আমাদের বাংলা ব্যাকরণ এসেছে বা প্রমিত বাংলা ব্যাকরণ, সেই অনুযায়ী বাংলা একাডেমি থেকে এটা হচ্ছে কি এখন হচ্ছে কি সংখ্যাবাচক বহুব্রীতে এটা আলোচনা করা হয়, অর্থাৎ বহুব্রী সমাস হিসেবে আলোচনা করা হয়। ওকে, তো সেই জন্য বলেছি যে এটা কি হবে বলেন তো, এটা এখন কি হবে, সংখ্যাবাচক বহুব্রী সমাস। ত্রিভুজ ত্রিভুজ প্রেমের কাহিনী শুনেছি, হ্যাঁ ত্রিভুজ প্রেমের কাহিনী তো অনেকগুলো আছে। ঠিক আছে, ওই যে চোখের বালিতে আছে, ঠিক আছে, বিনোদিনী আছে, তারপর কি আছে জানি, ওই মহেন্দ্র আছে, বিহারী আছে, তাই না? এই বিনোদিনী হচ্ছে কি সব অসুখের মূল, এক নারী নিয়ে দুই বেটা ঝগড়া করে, বন্ধুত্ব শেষ জীবনও শেষ। ঠিক আছে, তো এই ধরনের ঝামেলা করেন না। এখন তো নারী নিয়ে ঝামেলা হয় না, এখন ঝামেলা হয় কি জানেন, এখন ঝামেলা হচ্ছে কি, দেখি যতগুলো দিন উল্টে গেছে, ত্রিভুজ প্রেমের কাহিনী এখন কিন্তু এটাকে বলতে হবে হচ্ছে কি জানেন, এই আগে তো এটা মেয়ে, এক মেয়েকে নিয়ে দুই ছেলে যখন পাগল হতো সেটাকে বলতো ত্রিভুজ প্রেমের কাহিনী। এখন হচ্ছে এক ছেলেকে নিয়ে দুই মেয়ে পাগল হয়ে যায়। ঠিক আছে, সেটা হচ্ছে কি এখন উল্টে গেছে যুগ। ঠিক আছে, আপনি যদি দেখেন বর্তমান সময় যতগুলো হচ্ছে ভাইরাল ঘটনা ঘটছে, যে এক হচ্ছে কি ছেলে দুইটা গার্লফ্রেন্ড দেখেন, দুইজন গার্লফ্রেন্ডে গিয়ে কি করে মারামারি করে, ওই তুই আমার নায়কের দিকে যাবি না, তুই আমার হিরোর দিকে যাবি না। ঠিক আছে, তো এরকম হয়। আমাদের রাসেল স্যারও কিন্তু এটা ভুক্তভোগী, রাসেল স্যারও কিন্তু ধরা গেছে, বুঝছেন? ঠিক আছে, ধরা খেয়ে গেছে, তো এটা ভুক্তভোগী কিন্তু উনি নিজেও। তো এটা সমস্যা থেকে উনি যখন আসছে, আমি চিন্তা করতেছি ওনার ওই যে ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে আমি একটা নাটক লিখবো, সেই নাটকের নাম দেবো ঝাঁকানাকা। ঠিক আছে, তো এই নাটকটা আমি লিখবো। তো সমাহার এই ব্যাস বাক্য কোথায় থাকে, একটু আগে বলে আসছি যে সমাহার কোথায় থাকে, বলেন দ্রুত বলেন, সমাহার কোথায় থাকে? সমাহার কোথায় থাকে? একটু আগে বলেছি সমাহার বা সমষ্টি। দ্রুত, হ্যাঁ সবার উত্তর দেখতে পাচ্ছি, খুব চমৎকার উত্তর করেছে, আপনারা তো একদম বুঝে গেছেন। ঠিক আছে, এই যে দেখেন একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার, কেউ ভুল উত্তর দিচ্ছেন না, কেউ ভুল উত্তর দিচ্ছেন না, খুবই ভালো লাগছে। দেখেন খুবই ভালো লাগছে। ঠিক আছে, কেউ ভুল উত্তর দিচ্ছেন না, সবাই সুন্দর উত্তর দিচ্ছেন। ওকে, যাই হোক, আমরা 4 নম্বর ক্লিয়ার, 5 নম্বর প্রশ্ন আমরা চলে যাবো। দেখেন 5 নম্বর আরেকটি চমৎকার প্রশ্ন এসেছে, সপ্তাহ। দেখেন সপ্তাহ, এখানে দুইটা পদ আছে, একটা হচ্ছে সপ্ত আর একটা হচ্ছে কি বলেন তো, অহ। এখানে সপ্ত আর একটা কি বলেন তো, অহ। এই দুইটি পদ আছে কিনা সপ্তাহ শব্দে? আছে। তাহলে সপ্তাহ শব্দে যদি দুইটি পদ থাকে, একটা হচ্ছে কি সপ্ত আর একটা হচ্ছে কি বলেন তো, অহ। রাইট, এই অহ মানে কি দিন, রাইট, এই সপ্ত অহ। তারপরে এই সপ্তটা সংখ্যা এবং অহটা কি বিশেষ্য, তাহলে পূর্বপদ সংখ্যা, পরপদ কি বলেন তো, বিশেষ্য। এবং এইখানে বলেন এই সপ্তাহ শব্দে হচ্ছে কি কোনটা প্রাধান্য পাচ্ছে, অহটার অর্থের প্রাধান্য পাচ্ছে। সপ্তাহ বলতে কোনটাকে বোঝায়, মেন কোনটা, অহটাকে বোঝায়, রাইট। তাহলে সেটা কোন সমাস, সেটা দ্বিগু সমাস, সেটা কোন সমাস, দ্বিগু সমাস। দেখেন চমৎকার ভাবে হচ্ছে আমরা শিখে গিয়েছি, তাই না? ঠিক আছে, সপ্তাহ মানে কি, তাহলে এর ব্যাস বাক্য কি হবে, সপ্তাহের সমাহার। কি হবে, সপ্তাহের সমাহার। ওকে, প্রিয় ভাই বোনেরা, আমরা কি 7 নম্বর প্রশ্ন, ও সরি 5 নম্বর প্রশ্নকে আমরা সবাই বুঝতে পেরেছি? একদম সহজ বিষয় না? তো সমাজ কি কঠিন বলেন তো, একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। যে আমি যে ধরিয়ে দিয়েছি টেকনিকটা, বা আমি যে মেথডটা আপনাদেরকে শিখিয়ে দিলাম, সেই মেথডের কারণে আপনার কাছে সমাজটা কি ইজি হয়েছে কিনা, বা আপনি কি এখন ধরতে পারতেছেন কিনা, যে কোনো হচ্ছে কি দ্বিগু সমাস আসুক, আপনি কি পারবেন কিনা, একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনি পারবেন কি না। ওকে, তো প্রিয় ভাই বোনেরা, আমরা একটা কথা বারবার বলে থাকি যে নো বেসিক নো ঝোপ। কেননা আমরা এই বেসিক জিনিসটাকে ধরিয়ে দিই, এই বেসিক জিনিসটা শিখতেই আপনাদের অনেক দিন সময় লেগে গিয়েছে, কিন্তু আপনারা শিখতে পারেননি। আমরা কিন্তু সেটাকে ধরিয়ে দেই এবং হচ্ছে সেটাকে কনফিউশন ক্লিয়ার করে দেই, এবং এর থেকে হচ্ছে কি, যে অ্যাডভান্স লেভেল যেটা থাকে, সেটা কিন্তু হচ্ছে আমরা আরেকটি কাজ করে আপনাদেরকে দেখিয়ে দিই, তাই না? তো সেটাও আমরা দেখবো একটু পরেই, যে অ্যাডভান্স লেভেলে কিভাবে হচ্ছে কি মেকানিজমটা করতে হয়, বা অ্যাডভান্স লেভেলে কি ধরনের পড়াশোনা করতে হয়। এইখানে একটি সমাসের ব্যাস বাক্য দেওয়া আছে। দেখেন ব্যাস বাক্য দেওয়া আছে শত অক্ষের সমাহার। এখানে পুরো পদ দেওয়া নেই, এইভাবে দেওয়া আছে, কিন্তু এটা আপনি ধরতে পারছেন না, ধরেন। কিন্তু এর ব্যাস বাক্যে কি আছে বলেন তো, এর ব্যাস বাক্যে আছে সমাহার। এই সমাহার বা সমষ্টি যেখানে থাকবে, সেটা নিঃসন্দেহে কোন সমাস, দ্বিগু সমাস। সমাহার মানে কি, মানে মিলন হয়ে যায়, তাই না? অর্থাৎ সমাহার এরকম হয় একসাথে, বা সমষ্টি এরকম হয় না? ঠিক আছে, তার মানে শত অক্ষের সমাহার মানে কি বলেন তো, এটা কোন সমাস,
এটা হবে কোন সমাস? দ্বিগু সমাস। এটা কোন সমাস? দ্বিগু সমাস। তা সমাহার কথাটি যেখানে বা সমষ্টি কথাটি যেখানে দ্বিগু হবে সেখানে, দ্বিগু হবে সেখানে, সমাহার বা সমষ্টি ব্যাস বাক্যে থাকলে সেটা হবে কি বলেন তো? দ্বিগু সমাস। কি সমাস হবে? দ্বিগু সমাস। ওকে প্রিয় ভাই বোনেরা, আরেকটি কথা বলে থেকে আপনাদেরকে সবসময়, যে আমরা কিন্তু বাংলাদেশে প্রথম বেসিক আন্দোলন তৈরি করেছি। ঠিক আছে, আমরা কিন্তু বাংলাদেশে বেসিক আন্দোলন তৈরি করেছি এবং হচ্ছে কি যে প্রায় 4 লক্ষাধিক শিক্ষার্থী কিন্তু আমাদের বেসিক আন্দোলনের সাথে সহমত পোষণ করেছেন। এবং হচ্ছে আপনারা হয়তো বা এখানে জব কমিটমেন্ট থেকে দেখছেন বা রাসেল স্যার পেজ থেকে দেখছেন, যেখান থেকে দেখে থাকেন, আমাদের কিন্তু হচ্ছে 4 লাখ শিক্ষার্থী আমাদের সাথে বেসিক আন্দোলনে যুক্ত হয়েছেন। সো আমরা এই বেসিক আন্দোলনে আমরা বলেছি নো বেসিক নো জব, নো বেসিক নো জব, নো বেসিক নো জব। ঠিক আছে, আমরা চাই সবাই সবাই এই জিনিসটা শিখাক যে বেসিক জিনিসটা থেকেই ধরতে হবে, এবং এই বেসিক জিনিসটা শিখায় না বিদায় কিন্তু চাকরির পরীক্ষায় বারবার পরাস্ত হয়। এবং হচ্ছে শুধু চাকরির পরীক্ষা না, শিখতেই বারবার হচ্ছে কি পরাস্ত হচ্ছে এবং ভালো করে সে প্রিপারেশন নিতে পারছে না। আমরাই একমাত্র হচ্ছে কি অনন্য বা অসাধারণ এই জন্য বলি, বা ব্যতিক্রম এই জন্য বলি, আমরা বেসিকটা ধরিয়ে দিই। ঠিক আছে, তো সেই জন্য আমরা আরেকটি কথা আছে, আমার আরেকটি গোপন কথা আছে, সেটা হচ্ছে আমাদের আরেকটি হচ্ছে কি ডু অর ডাই, ডু অর ডাই ব্যাচ আছে, ডু অর ডাই ব্যাচ আছে। ঠিক আছে, তো আমরা এই যে ফ্রিতে ক্লাস নিচ্ছি, এই ফ্রিতে ক্লাস নিচ্ছি হচ্ছে কি আমরা যে কি বেসিক আন্দোলন শুরু করেছি সেই ব্যাচে আমরা ফ্রিতেও ক্লাস নিচ্ছি, এবং আমাদের আরেকটি ব্যাচ আছে সেটা হচ্ছে ডু অর ডাই ব্যাচ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পেইড ব্যাচ। ওকে, এই ডু অর ডাই ব্যাচ হচ্ছে আমাদের পেইড ব্যাচ। দেখেন এই পেইড ব্যাচ হচ্ছে কি যে আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়াই, এবং ডু অর ডাই ব্যাচে আমাদের হচ্ছে কি 100% প্রস্তুতি আমরা এখানে হচ্ছে কি যে আমরা দিয়ে দিই, 100% প্রস্তুতি আমরা এখানে দিয়ে দিই। এবং আমরা হচ্ছে কি ফ্রি বেসে, আমাদের ফ্রি বেস যে নাই তা না, আমাদের ফ্রি বেসে কিন্তু রেগুলার ক্লাস নিচ্ছি। কোথাও কি আপনি দেখেছেন ফ্রি বেসে রেগুলার ক্লাস নিতে? শুধু জব কমিটমেন্টে ফ্রি বেসে ক্লাস নিচ্ছে। এবং এই ফ্রি বেসে কিন্তু আমরা হচ্ছে কি আপনাদেরকে বলেছি, আমরা কিন্তু লুকাবো না কিছু, আমরা আপনাদেরকে 60% দিব। কত পার্সেন্ট দিব? 60%। কিন্তু পেইড বেসে আসলে আমরা কি দিব? 100% দিব। এবং এইখানে একটা বিশেষত্ব আছে, সেই বিশেষত্বটা হচ্ছে আমাদের পেইড বেসে যারা ভর্তি হয় বা হচ্ছে যারা সুযোগ পায়, তারা কিন্তু সরাসরি হচ্ছে কি আমাদের হচ্ছে কি একটা সিক্রেট বেসে ইনক্লুড হয়, এবং এই সিক্রেট বেস থেকে কিন্তু সে সবগুলো ক্লাস উপভোগ করতে পারে এবং বেসিক থেকে ধরে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু শিখতে পারে। ওকে, আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমি মাঝখানে একটু বলে দিই, তারপর স্যার আবার ক্লাস কন্টিনিউ করবেন। 2 মিনিট সময় নিব আমি। আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন জব কমিটমেন্ট, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ, অনেকেই জেনেছেন 9 তারিখ মানে 9 জানুয়ারি প্রাইমারিতে যে পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু 90% প্লাস প্রশ্ন এই বইটা থেকে কমন আসছে। আমরা কোনো মিথ্যে কথা বলছি না, কোনো চাপাবাজি করছি না, বিজ্ঞাপন দিচ্ছি না অতিরিক্ত। আমরা 9 তারিখ কিন্তু প্রমাণ সহ পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে 9 তারিখ আমরা পোস্ট করেছি। আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টকে আমাদের পেজে নাই। যদি আমাদের 90% প্লাস প্রশ্ন কমন না পড়তো, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা গালাগালি করতে করতে আমাদের পেজকে ভাষায় ফেলতো যে আপনারা মিথ্যে বলছেন, আপনাদের কমন পড়ে না, আপনারা বলছেন যে কমন পড়েছে। আমরা পেজ নাম্বার মেনশন করে দিয়েছে। ইভেন 4-5 দিন আগে মৎস্য অধিদপ্তরে যে পরীক্ষা হয়েছে 10ম গ্রেডের মৎস্য কর্মকর্তা, সেখানে আমাদের প্রায় 100% প্রশ্ন কমন ছিল। ইভেন 2-3 দিন আগে একটা পরীক্ষা হয়েছে পোস্টাল অপারেটর, সেখানে আমাদের প্রায় 100% প্রশ্ন কমন ছিল এই বইটা থেকে। তো প্রিয় ভাই বোনেরা, আমি জাস্ট একটা কথাই বলবো, সামনে যে শিক্ষক নিবন্ধন আছে আল্লাহর রহমতে আমরা প্রত্যাশা করছি প্রায় 100% প্রশ্ন আমাদের শুধু এই বইটা থেকে কমন পড়বে। তো এই জন্য আমরা দুটো ডুয়ার ডাই ব্যাচ চালু করেছি, অলরেডি সুশান্ত স্যার বলে দিয়েছেন। এই দুটো ডুয়ার ডাই ব্যাচের একটা হচ্ছে প্রাইমারি শিক্ষক নিবন্ধন খাদ্য অধিদপ্তর 10 থেকে 20তম গ্রেড ডুয়ার ডাই ব্যাচ, আরেকটা হচ্ছে বিসিএস ডুয়ার ডাই ব্যাচ। এই দুটো ডুয়ার ডাই ব্যাচে যারা ভর্তি হবেন তারা হচ্ছে আমাদের এই বইটা ফ্রিতে পাবেন। অনেকেই আপনারা চিন্তায় থাকেন যে ভাই ফ্রি কোর্স আর পেইড কোর্সের মধ্যে পার্থক্য কি। আমি এক বাক্যে বলে দিই, পেইড কোর্সে এই বইটা পাবেন, ফ্রিতে এই বইটা পাবেন না। ফ্রি কোর্সে এই বইটা পাবেন না কারণ এই বইটা বিক্রি করা হয় না। আর পেইড কোর্সে হচ্ছে সবকিছু বেসিক থেকে শেখানো হয়, আর ফ্রি কোর্সে হচ্ছে জব সলিউশনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শেখানো হয়। ঠিক আছে, ফ্রি কোর্স আপনার প্রস্তুতির 60% কভার করবে, পেইড কোর্স 100% কভার করবে। এটাই হচ্ছে পেইড আর ফ্রি কোর্সের মধ্যে পার্থক্য। তো সকল ভাই বোনকে আমি বলবো, আপনারা যদি ডুয়ার ডাই ব্যাচে ভর্তি হতে চান, আমাদের আজকে দুটো ডুয়ার ডাই ব্যাচ শুরু হয়েছে। আজকে শুরু হয়েছে, আজকে রাত 9টায় আমাদের দুটো ডুয়ার ডাই ব্যাচের ক্লাস শুরু হয়েছে। তার মানে আপনি যদি কালকেও ভর্তি হন, একটা ক্লাস আপনার হয়েছে মাত্র। এই একটা ক্লাস আপনি রেকর্ড দেখে নেবেন, বাকি 119টা ক্লাস আপনি লাইভ করতে পারবেন। টোটাল 120টা ক্লাস হবে আমাদের। তো বিসিএস ডুয়ার ডাই ব্যাচের কোর্স ফি হচ্ছে আমাদের
4,000 টাকা, 50% ছাড়ে ভর্তি হতে পারবেন 2,040 টাকা। আর শিক্ষক নিবন্ধন প্রাইমারি খাদ্য অধিদপ্তরের কোর্স ফি হচ্ছে 4,000 টাকা, সেটাও আপনি 50% ছাড়ে 2,040 টাকায় ভর্তি হতে পারবেন। আর সাথে এই বইটা ফ্রিতে পাবেন। আমাদের ডু অর ডাই ব্যাচের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আজকে শুরু হয়েছে। আগামীকাল সন্ধ্যা 7টা পর্যন্ত ভর্তি হতে পারবেন, ঠিক আছে? যারা ভর্তি হবেন তারা কিন্তু এই বইটা 48 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। আর এই বইটা বাইরে বিক্রি করা হয় না। কেন বিক্রি করি না? কারণ আমরা বিশ্বাস করি একটা চাকরি প্রস্তুতি নিতে গেলে 3টা জিনিস দরকার: একটা ভালো রুটিন, একটা ভালো বই, দক্ষ শিক্ষক। তা আমরা যদি এই বইটা আপনাকে দেই, আপনার কিন্তু আরো 2টা জিনিসের মিসিং থেকে যায়, যে কারণে আমরা বইটা বিক্রি করি না। আমরা আপনাদেরকে দক্ষ শিক্ষক দিব, এই বইটা দিব, একটা সুন্দর রুটিন দিব। ইনশাআল্লাহ ডু অর ডাই ব্যাচের মাধ্যমেই আপনার প্রত্যাশিত চাকরিটা হয়তো মহান আল্লাহ তাআলা আপনাকে দান করতে পারেন, ঠিক আছে? তো সকল ভাই বোনকে বলবো বাকি ক্লাসটা এনজয় করুন, এবং যারা ডু অর ডাই ব্যাচে ভর্তি হতে চান তারা হচ্ছে এই নাম্বারটা একটু নোট করে রাখবেন, 01791660747। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হচ্ছে আপনারা লিখে দিবেন ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই। তাহলে ভর্তির বিস্তারিত আপনাকে জানিয়ে দেওয়া হবে। ওকে, 01791660747 এই নাম্বারে ভর্তি হতে চাই লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, ভর্তির বিস্তারিত আপনাকে জানিয়ে দেওয়া হবে। এবং 48 ঘন্টার মধ্যে এই যে এই বইটা পড়লে আর কিছুই লাগবে না, ঠিক আছে? ইনশাআল্লাহ এই বই 48 ঘন্টার মধ্যে বইটা ফ্রিতে পেয়ে যাবেন। তো আমি সুশান্ত স্যারকে অনুরোধ করবো আবার ক্লাসটা কন্টিনিউ করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, অনেকেই কমেন্ট করছেন যে হোয়াটসঅ্যাপে নক দিয়েছি, ভর্তি হতে চাই, রিপ্লাই পাচ্ছি না। হ্যাঁ, পাবেন, ঠিক আছে, আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে, আপনি রিপ্লাই অবশ্যই পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, আমরা এই নাম্বারটা সবাই স্ক্রিনশট দিব, আমি ক্লাসে কন্টিনিউ করব। এখন দেখি আমরা 7 নম্বর প্রশ্ন কি আছে, শতাব্দী। খুবই চমৎকার একটি প্রশ্ন। দেখেন, দ্বিগু সমস্যায় আমি আরো কিছু ইম্পর্টেন্ট গুলো লিখে দিব, যেগুলো বাইরে পরীক্ষা আসবে না, আমি সেগুলো লিখে দিব, আপনাদের চিন্তা করতে হবে না, ঠিক আছে? তো আমরা যদি বলি একটু লক্ষ্য করে, এই শতাব্দী শব্দটার কোন সমাস? শতাব্দী, দেখেন, শত আছে আর একটা কি আছে বলেন তো? অব্দ আছে। শত আছে আর একটা কি আছে? অব্দ আছে। শতাব্দী কোন সমাস হবে? শত অব্দ, রাইট? তার শত মানে সংখ্যা, অব্দ মানে হচ্ছে কি বছর, তাহলে এটা মেইন হচ্ছে অব্দ, রাইট? তাহলে এটা কি হবে বলেন তো? দ্বিগু সমাস হবে। কি সমাস হবে? দ্বিগু সমাস। ওকে, 7 নাম্বার উত্তর আমাদের ক্লিয়ার। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিব, 7 নাম্বার আমাদের ক্লিয়ার। ওকে, কমেন্টে অবশ্যই লিখবো হচ্ছে কি ক্লিয়ার, ক্লিয়ার, হ্যাঁ, ক্লিয়ার। কমেন্টে অবশ্যই লিখবো হচ্ছে কি ক্লিয়ার। ওকে, না বুঝলে অবশ্যই কমেন্ট করবো হচ্ছে বুঝি নাই, আবার বুঝাবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখানে আছে পঞ্চবটি, এটা পঞ্চবটি হবে না, এটা পঞ্চবটি হবে। ওকে, পঞ্চবটি কোন সমাসের উদাহরণ? দেখেন, এই পঞ্চ মানে হচ্ছে কি বলেন তো? সংখ্যা। আর এই বটি মানে হচ্ছে কি বলেন তো? বিশেষ্য, রাইট? এই বটি মানে হচ্ছে বিশেষ্য। ওকে, তার মানে হচ্ছে এই পরপদ বিশেষ্য, পূর্বপদ সংখ্যা, পরপদের অর্থের কি প্রাধান্য, তাহলে সেটা কোন সমাস? সেটাও দ্বিগু সমাস। সেটা কোন সমাস? সেটাও দ্বিগু সমাস। দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দেবো যে হচ্ছে কি 8 নম্বর প্রশ্ন আমাদের ক্লিয়ার। 8 নম্বর প্রশ্ন আমাদের ক্লিয়ার, একটু কমেন্ট করে জানিয়ে দেবো। যদি না বুঝি অবশ্যই কমেন্ট করবো যে বুঝি নাই, ঠিক আছে, আমি রিপ্লাই দিব। যদি না বুঝি অবশ্যই হচ্ছে কি কমেন্ট করবো যে হচ্ছে বুঝি নাই, আমরা অবশ্যই রিপ্লাই দিব। ওকে, প্রিয় ভাই বোনেরা, আমি দেখতে পাচ্ছি কমেন্টে অনেকে লিখেছেন হচ্ছে কি ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, বুরের শিশির লিখেছেন, অনিকের আসার লিখেছেন, পপি আক্তার লিখেছেন, আকাশ খান লিখেছেন, আফসানা লিখেছেন, হ্যাঁ, অনিকা লিখেছেন, হ্যাঁ, লতা লিখেছেন। ওকে, প্রিয় ভাই বোনেরা, আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখি আমাদের নেক্সট কোশ্চেনে কি আছে, এবং ক্লাস শেষে কিন্তু আমি একটু গুরুত্বপূর্ণ কথা বলবো কয়েকটি। দেখেন, খুবই ইম্পর্টেন্ট কথা, কিন্তু আপনার প্রস্তুতি গোছানোর জন্য কি করবেন, কোথায় থেকে নেবেন, সেগুলো কিন্তু আমি বলে দিব। ওকে, তো দ্বিগু সমাসের কোন পদের অর্থের প্রাধান্য থাকে? দেখেন, খুবই একটা স্ট্যান্ডার্ড একটি কোশ্চেন, এবং হচ্ছে খুব সুন্দর একটি প্রশ্ন, যেটা আমি একটু বারবার বলছি, প্রতিটা উত্তরে বারবার বলেছি যে সমাসে 2টি পদ থাকে। এখন এখানে বলা যায় দ্বিগু সমাসে কোন পদের অর্থের প্রাধান্য থাকে। আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি একটু দেখতে চাই যে আপনাদের কমেন্টে, দেখতে চাই যে আপনারা এটা কি উত্তর করে, আপনারা পারেন কিনা সেটা আমি একটু দেখতে চাই, বা বুঝেছেন কিনা সেটা একটু দেখবো। এই প্রশ্নটা দেখেন, দ্বিগু সমাসে কোন পদের অর্থের প্রাধান্য থাকে, ঠিক আছে? দ্বিগু সমাসে কোন পদের অর্থের প্রাধান্য থাকে? দ্রুত কমেন্ট করবেন, দ্রুত কমেন্ট করবেন। 9 নাম্বার প্রশ্ন, দ্বিগু সমাসের কোন পদের অর্থের প্রাধান্য থাকে? আমি দেখতে পাচ্ছি সবাই কমেন্ট করছেন পরপদ, পরপদ, পরপদ। ওকে,
দ্বিগু সমাসে কোন পদের অর্থের প্রাধান্য থাকে? পরপদের অর্থের প্রাধান্য থাকে। কেননা আমরা বলেছি পূর্বপদ সংখ্যা এবং হচ্ছে পরপদের অর্থের প্রাধান্য। তাহলে দ্বিগু সমাসে কোন পদের অর্থের প্রাধান্য থাকে? পরপদের। তাহলে উত্তর হচ্ছে 3 নাম্বার। ওকে, উত্তর হচ্ছে 3 নাম্বার। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আমরা হচ্ছে কি দেখি আমাদের হচ্ছে কি যে দ্বিগু সমাসে সমাস নিষ্পন্ন পদ কোন পদ হয়? দেখেন এইখানে স্ট্যান্ডার্ড আরেকটি কোয়েশ্চেন করেছে। একটু আগে আমরা যেগুলো দেখেছি, যারা দেখে চলে গিয়েছেন, যা হচ্ছে কি মানে শিখে গিয়েছি, কিন্তু এই যে প্রশ্নগুলো আমরা কিন্তু এক একটা প্রশ্ন এক একটা ক্যাটাগরি থেকে আমরা বিশ্লেষণ করে আপনাদের জন্য কিন্তু আয়োজন করে থাকি। যারা এটা মিস করেন যে আমি শেষ পর্যন্ত থাকবো না, আমি একটু বুঝেই চলে যাব, তারাই কিন্তু হচ্ছে কি গিয়ে কি করেন পরীক্ষায় গিয়ে ধরা খান। কেন ধরা খান? দেখেন আমি লাস্ট দুইটা কোয়েশ্চেন দেখাচ্ছি, দুইটা ক্যাটাগরি কোয়েশ্চেন দেখাচ্ছি এবং এগুলো কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, প্রতিটা প্রশ্ন এক একটা দিক থেকে করা হয়। সেই চিন্তা করে আমরা গবেষণা লব্ধ টিম আমরা কিন্তু আপনাদের জন্য কমন উপযোগী প্রশ্নগুলোকে নিয়ে আসি। এখানে বলা হয়েছে দ্বিগু সমাসে সমাস নিষ্পন্ন দ্বিগু সমাসে নিষ্পন্ন পদটি অর্থাৎ যেটা প্রধান হয়। নিষ্পন্ন মানে কি? যেটা প্রধান হয় কোন পদ হয়, অর্থাৎ এটা কি বিশেষ্য হয় নাকি বিশেষণ হয় নাকি কৃদন্ত পদ হয় নাকি সর্বনাম পদ হয়? অবভিয়াসলি আমরা বলেছি যে পরপদের অর্থের প্রাধান্য, তার মানে পরপদটা কি হয়? বিশেষ্য হয়। আমি বারবার কথাগুলো বলেছি। এখন এই প্রশ্নটা দেখে অনেকেই ঘাবড়িয়ে যাবে যে এটা কি প্রশ্ন করেছে, রাইট? এটা কি প্রশ্ন করেছে? ওকে, তো যারা যুক্ত হয়েছে সবাইকে বলবো হচ্ছে যে লাইভটাকে শেয়ার করবেন এবং হচ্ছে কি লাভ রিয়েক্ট ব্যবহার করবেন। যতক্ষণ পর্যন্ত হচ্ছে কি লাভ রিয়েক্ট বা শেয়ার করবেন না, তারা কিন্তু ফ্রিতে পিডিএফ পাবেন না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, রাইট? ওকে, এবং পাশাপাশি আরেকটি কথা, অনেকেই কমেন্ট করছেন হচ্ছে কি যে পেড বেসে ভর্তির জন্য। হ্যাঁ, পেড বেসে ভর্তির জন্য অলরেডি আমরা বলে দিয়েছি যে আমাদের সাথে কি করতে হবে, এবং হচ্ছে আমরা বলেছি 017 এই নাম্বারটা টুকে নেবেন 91, দেখেন 6666, হ্যাঁ 0747, হ্যাঁ এই 47, এই যে নাম্বারটা যারা পেড বেসে ভর্তি হতে চান এই নাম্বারটা হচ্ছে টুকে নেবেন পেড বেসের জন্য। হ্যাঁ, পেড বেসে ভর্তি হতে চান এই নাম্বারটা টুকে নিয়ে রাখবেন এবং স্ক্রিনশট দিয়ে রাখবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি নক দিবেন। হোয়াটসঅ্যাপে আপনি নক দিবেন, নিয়ে লিখবেন হচ্ছে কি যে ভর্তি হতে চাই, লিখে মেসেজ করবেন। এবং হচ্ছে যারা সরাসরি করতে চান তারা এই নাম্বারে আমাদের বিকাশ আছে, এই নাম্বারে আমাদের রকেট আছে, এই নাম্বারে নগদ আছে। আপনি 2040 টাকা 2040 টাকা হচ্ছে কি 50% ডিসকাউন্টে, রাইট? এই 2040 টাকা আপনি হচ্ছে কি বিকাশ করবেন বা রকেট করবেন বা হচ্ছে নগদে আপনি সেন্ড করবেন। সেন্ড করে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে, আমাদের টিম আপনাদেরকে সিক্রেট বেসে অ্যাড করে দেওয়া হবে। এবং সিক্রেট বেসে অ্যাড করলে সুবিধাটা হচ্ছে কি আপনি পেড বেসে, আমি বলেছি পেড বেসে আমি 100% এফোর্ট পড়াই এবং পেড বেসে হচ্ছে আমরা 100% ক্লিয়ার করি সব। ওভারঅল একটা রুটিন ধরে 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 ক্রমান্বয়ে কিন্তু আমরা 120টা লাইভ ক্লাসে ওখানে নিয়ে থাকি এবং ক্লাসগুলো রেকর্ডেড থাকে। আপনি চাইলে আজীবন ক্লাসগুলো করতে পারবেন। এবং হচ্ছে কি আমাদের একটা কি আছে, বই আছে নিজস্ব, সেটাও দেখিয়েছি। এই বইটি কিন্তু আপনাকে ফ্রিতে আমরা প্রোভাইড করব, কিন্তু এই বইটি থেকেই 90% কোয়েশ্চেন কিন্তু যে কোনো চাকরি পরীক্ষা কমন পড়ছে এবং হচ্ছে প্রমাণ সাপেক্ষে কিন্তু আমরা এটা পেড ব্যাচে কিন্তু হচ্ছে বা আমাদের পেজে এটা আপলোডও দিয়ে থাকি, পেজ নাম্বার লিখে লিখে দিয়ে থাকি। ঠিক আছে, সো যারা ভর্তি হতে চান, তো ঠিক আছে, তার যারা ভর্তি হতে চান তারা অবশ্যই হচ্ছে কি এই নাম্বারে হচ্ছে কি আপনি নক দিবেন হোয়াটসঅ্যাপে, তাহলে ভর্তি হতে পারবেন। ওকে, এবং ওইখানে হচ্ছে যেগুলো আমরা যারা এখানে ক্লাস নেই তারা সব টিচারই কিন্তু আমরা ওই পেড বেসে ক্লাস নেই। সেটা লোকানো কিছু নয়, সামনে দেখাচ্ছে একটা আর একটা দিব এনে, তাই ঠিক আছে, এরকম কিন্তু কথা নেই। ওই পেড বেসে যারা শিক্ষার্থী আমাদের এখানে ফ্রিতেও আছে, আপনি জিজ্ঞাসা করে দেখেন। আজকে যেমন একটা ক্লাস নিয়েছি বা একদম হচ্ছে মাথা নষ্ট ক্লাস নিয়েছি, এবং এই তথ্যগুলো এবং এই পড়াগুলো যদি আমি একবার পড়িয়ে থাকি সারা জীবন ওগুলো ভুলবো না। ঠিক আছে, এবং সারা জীবন সেগুলোকে আমরা মাথায় রাখতে পারবো আমি যদি আপনাকে শিখিয়ে থাকি বা আমার ক্লাস যদি আপনারা করে থাকেন, তাহলে পেড বেসে করে থাকেন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। স্যার স্কুল 2 এর আবেদন করলে এসি সাবজেক্টের প্রশ্ন পড়তে হবে? না না, ওইরকম পড়তে হবে না। এই যে আপনাকে সাবজেক্টিভ প্রশ্ন থাকবে সেটা আমরা বলে দিব কিভাবে কি করতে হবে এনটিএসসি এর জন্য অথবা বিসিএস এর জন্য, যে কোনো জন্য। ওকে, যাই হোক, সবার জন্য শুভকামনা থাকলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।